হ্যালো বন্ধুরা, সংসারের এমন এমন কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটি। আশা করবো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমরা প্রত্যেকটা গৃহিণী এই টিপসগুলো যদি ফলো করে কাজ করো, দেখবে তোমাদের কিচেনের কাজগুলো কিন্তু অনেকটা সহজে হয়ে যাবে। আর কাজগুলো করে কিন্তু তোমরা নিজেদের জন্য কিন্তু সময় বের করে নিতে পারবে, আর সংসারে কিছুটা হলেও কিন্তু টাকাও সাশ্রয় করতে পারবে। তো আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে আমার প্রথম কি টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখাই। তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস। তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিচেনে কিন্তু এরকম একটা চপিং বোর্ড থাকে, যেটা দিয়ে কিন্তু আমরা হাতের কাছে যখন যেটা কাটার প্রয়োজন হয় এটার উপরে কিন্তু কেটে থাকি। সেটা পেঁয়াজ বলো, রসুন বলো, তরকারি বলো, যেটাই হয় না কেন প্রয়োজন আমরা কিন্তু এটার উপরেই ছুরি দিয়ে কাটাকাটি করি। তো অনেক সময় দেখা যায় বন্ধুরা দেখবে কাটতে কাটতে কিন্তু অনেক সময় এই যে চপিং বোর্ডটা যদি তোমার প্লাস্টিকের হয়ে থাকে, দেখবে যে অনেক সময় দাগ লাগলে না সেই দাগটা সহজে উঠতে চায় না। তো তখন তোমরা কীভাবে চপিং বোর্ডটাকে আর কি পরিষ্কার করবে আর দাগগুলোকে সহজে কিভাবে তুলতে পারবে, দেখো এখানে আমি কিছুটা পরিমাণ কিন্তু বেকিং সোডা দিয়ে দিয়েছি আর এক টুকরো লেবুর রস ভালো করে কিন্তু দেখো এবার লেবুটার খোসাটা কিন্তু খুব ভালোভাবে আমি সব জায়গাতে কিন্তু লাগিয়ে রেখে দিচ্ছি। তোমরা যদি চাও এই জিনিসটা কিন্তু লাগিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট পরেও কিন্তু কাজটা করতে পারো, তাহলে দেখবে তোমাদের আরও দ্রুত কিন্তু উঠে যাবে। যেহেতু আমি এখানে ভিডিও করছি তার জন্য কিন্তু আমি তোমাদেরকে ঝটপটি করে দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু এইরকম একটা আমাদের ঘরে যে থালা বাসন মাজা যে স্টিলের মাজনি থাকে না, তো সেখান থেকে একটা মাজনি নিয়ে নিয়েছি আর দেখো এইভাবে হচ্ছে আমি ঘষে নিচ্ছি। তোমরা নিজেরা একটু পরিবর্তনটা দেখে নাও যে আগে কতটা দাগ ছিল আর এইভাবে আমি জাস্ট একটু ঘষার কারণে এটা কতটা সহজেই কিন্তু উঠে যাচ্ছে। আর তোমরা যদি এটা আরও 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দাও, তাহলে বন্ধুরা দেখবে যে এটা কিন্তু আরও দ্রুত কিন্তু উঠে যাবে। তো এটা আমি তোমাদেরকে কিন্তু ধুয়েও দেখাবো, দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আর এবার কিন্তু এটাকে ভালো করে মুছে নিতে হবে। তো মোছার পরে কিন্তু এটাতে আমাদের আরও একটা কাজ করে নিতে হবে। তার আগে দেখো আমি একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু এই চপিং বোর্ডটাকে কিন্তু ভালো করে মুছে নিয়েছি। আর আগে কেমন ছিল দেখতেই তো পেয়েছো, দাগ ছিল, পাশে কিন্তু অনেকটাই কালচে কালচে পড়ে গিয়েছিল। আর এখন দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো যেহেতু এবার এটা ভালো করে মোছা হয়ে গিয়েছে, এবার আমি কি করছি দেখো সামান্যখানি একটু পরিমাণে তোমার হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে এইভাবে হচ্ছে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আবার কিন্তু একটা কাপড় দিয়ে কিন্তু আমি ভালো করে মুছে নেব। তো সরিষার তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু আমি পরিষ্কার করেছি, পরিষ্কার করার পর এটাতে যাতে আর কোনো রকম কোনো ময়লা না লাগে তার জন্যই কিন্তু আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। আশা করবো টিপসটা তোমাদের ভালো লেগেছে। চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন একসঙ্গে এতটা পরিমাণ হলুদ কিনে আনি, তো একসঙ্গে এতটা পরিমাণ হলুদ কিনে এলে যাদের বাড়িতে লোক সংখ্যা কম, রান্নাবান্না একটু কম হয়ে থাকে, তাদের কিন্তু এই হলুদটা খেতে কিন্তু একটু হলেও কিন্তু সময় লাগে। তো বন্ধুরা ততদিন তো হলুদটা দেখো অনেক সময় কিন্তু দলা পেকে যায়। তো এখন আমি তোমাদেরকে দেখাবো অনেকটা হলুদও কিন্তু তোমরা একসঙ্গে রেখে দিতে পারবে, কোনো রকম কিন্তু কোনো দলা পাকবে না কি করলে। তো এখানে দেখো হলুদটা অবশ্যই কিন্তু যে কোনো একটা কৌটায় রেখে দিতে হবে, পলিথিনে না রাখলেই কিন্তু সব থেকে ভালো। তো যে কোনো কৌটার ভিতরে কিন্তু এইভাবে হলুদটাকে রেখে দেবে। তারপরে কি করবে দেখো আমাদের ঘরে কিন্তু এরকম ধরনের যে কার্ডগুলো থেকে থাকে, আমরা হয়তো বা যে কোনো কোম্পানির কার্ড হতে পারে বা যে কোনো খবরের কাগজও কিন্তু তোমরা একটু ভাঁজ করে যদি এইভাবে তোমরা হলুদের গুঁড়োর ভিতর রেখে দাও, তাহলে দেখবে এটার জন্য কিন্তু তোমাদের হলুদটা একেবারে কিন্তু দলা পাকাবে না আর কোনোভাবে কিন্তু হলুদটা একেবারে নষ্টও হয়ে যাবে না। তো বন্ধুরা আশা করবো এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা এবার টিপস হবে দেখো তোমাদের সঙ্গে কিন্তু কাঁচা মরিচ স্টোর করা, মানে ফ্রিজে অনেকদিন পর্যন্ত ভালো রাখা বা এমনি ভালো রাখার কিন্তু অনেক ধরনের টিপসই কিন্তু আমি শেয়ার করেছি। তো প্রত্যেকটা টিপসই কিন্তু বন্ধুরা যে এইভাবেই করতে হবে এরকমটা কিন্তু একেবারেই না। তোমাদের এক একটা টিপসের ভিতরে তোমাদের যে টিপসটা ভালো লাগে বা যেভাবে তোমরা করতে সুবিধা হয় তোমাদের, তোমরা কিন্তু সেইভাবেই কিন্তু করতে পারো। তো আমি যেভাবে ফ্রিজে আর কি কাঁচামরিচটা রাখি দেখো এরকম একটা কৌটায় রেখে দিই, তারপরে তার নিচে একটা টিস্যু দিয়ে তার উপরে কিন্তু এইভাবে কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে তারপরে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। তারপর চলে যাবো বন্ধুরা পরবর্তী টিপসে। তো এবারে টিপস হবে দেখো আমরা যখন বাজার থেকে ডিম কিনে এনে থাকি, তো ডিমে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। তো এইভাবে তো আর ডিমটাকে না সেদ্ধ করা যায় না বা আবার ফ্রিজে রাখা যায়। আর যেমন তেমনভাবে কিন্তু ডিমটা পরিষ্কার করলে কিন্তু এটার থেকে তো জীবাণু যাবে না, কারণ ডিমটা কিন্তু আমরা একসঙ্গে অনেক কিনে এনে থাকলে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে কিন্তু আমরা ডিমটাকে খেয়ে থাকি।
তো সেই ক্ষেত্রে ডিমটাকে যদি ভালো করে একটু ক্লিন করে রাখা যায় তাহলে কিন্তু আমাদের রোগ জীবাণুর হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পাবো। তো সেই ক্ষেত্রে দেখো আমি কিন্তু এরকম একটা আমার যে থালা বাসন মাজার যে মাজনি আছে তার উপরে একটু নিয়ে নিয়েছিলাম সাদা টুথপেস্টটা দিয়ে কিন্তু ভালো করে আমি ডিমগুলোকে ঘষে দেখো কতটা সুন্দর করে কিন্তু ক্লিন করে নিয়েছি। এটার থেকে কিন্তু তোমার ডিমে কোনো রকম জীবাণু থাকার কোনো চান্সই থাকবে না। তারপর বন্ধুরা তোমাদেরকে দেখাবো, দেখো ডিম তুমি যত ছোট পাত্রে সেদ্ধ করবে ডিমটা কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর গ্যাস খরচটাও কিন্তু কম হবে। আর যত বড় পাত্রে তুমি ডিম সেদ্ধ করো নাই কেন ডিমে কিন্তু একটু বেশি পরিমাণে জাল লাগে, আর জলটা যেহেতু একটু ফুটতে সময় লাগে তার জন্য কিন্তু আমাদের গ্যাস খরচটাও কিন্তু একটু বেশি হয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে দেখো যেহেতু আমার এখানে 3টা ডিম আমি কিন্তু একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এইভাবে ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি। আশা করি টিপসটি ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে দেখো বন্ধুরা, আমরা অনেক সময় কিন্তু হয়ে থাকি যে আলুটা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ না করে অনেক সময় দেখা যায় আলুটা কিন্তু আমরা ভাতের ভিতরে দিয়েও কিন্তু সেদ্ধ করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে ভাতের ভিতর সেদ্ধ করতে দিলে এই যে আলুটা আছে না এই আলুটাই কিন্তু প্রচুর পরিমাণে ভাতটা কিন্তু লেগে থাকে। বন্ধুরা সেই ভাতটা কিন্তু আমাদের দ্বিতীয়বার আবার ছাড়াতে হয়। তো এইবার এরকম একটা কাজ করতে পারো তোমরা, যখন আলুটা সেদ্ধ করবে তোমরা বা ভাতের ভিতরে সেদ্ধ করতে দেবে আলুটাকে যদি এইভাবে আলুটার খোসাটা ফেলে দিয়ে তারপর যদি আলুটাকে একটু মাঝখান থেকে একটু ফেলে তারপরে যদি তোমরা ভাতের ভিতরে সেদ্ধ করতে দাও দেখবে যে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা কিন্তু তোমরা ভাতটাকে উঠিয়ে কিন্তু মাখিয়ে নিতে পারবে, কোনো রকম কিন্তু ভাত লেগে থাকলেও কোনো রকম কোনো প্রবলেম হবে না। খোসাটা তো যেহেতু আগে থেকেই তুমি ছাড়িয়ে নিয়েছো। আশা করবো এই টিপসটাও কিন্তু তোমাদের উপকারে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো আমরা কিন্তু বালিশ ব্যবহার করে থাকি, বালিশের উপরে কিন্তু কভারটাও ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় আছে যে আমরা কিন্তু কভারটা কিন্তু খুলে ধুতে পারছি কিন্তু বালিশের এই যে ওয়ারটা আছে এটা কিন্তু আমরা কোনোভাবে কিন্তু না ধুতে পারছি না কিন্তু এটা পরিষ্কার করতে পারছি, কিন্তু কভারগুলো তো আমরা ইজিভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারছি। অনেক সময় দেখা যায় বালিশের এই ওয়ারগুলোতেও কিন্তু অনেক সময় ময়লা হয়ে থাকে। তো বালিশের এই উপরের কাপড়টা কিভাবে তোমরা পরিষ্কার করবে সেটাই কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণ বেকিং সোডা নিয়ে ভালো করে কিন্তু বালিশের উপরের দিকটাতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে একদিক করে দেখাচ্ছি, তোমরা দুই দিকে কিন্তু করতে পারো বন্ধুরা। তারপরে দেখো আমি কিন্তু এখানে একটা পাত্রের উপরে কিন্তু কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল কিন্তু মিশিয়ে দিয়েছি। উষ্ণ গরম জল দেওয়ার পরে এটার ভিতরে কিন্তু আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে, তো সেটা হচ্ছে বন্ধুরা দেখো আমরা কিন্তু এখানে কিছুটা পরিমাণে লবণ দিব। তো লবণ কিন্তু আমাদের ব্যাকটেরিয়া জীবাণু দূর করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। বন্ধুরা এই যে বালিশটা আছে এটা কিন্তু ময়লা হলে কিন্তু এটা পরিষ্কারও কিন্তু খুব জলদি কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি, লবণের ভেতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি শ্যাম্পুটা দিয়ে কিন্তু আর লবণটা দিয়ে কিন্তু আমি এই দুইটা জিনিস কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর বালিশে তো অলরেডি আমি আগে থেকে কিন্তু বেকিং সোডা কিন্তু ভালো করে দিয়ে তোমার কিন্তু বালিশটাকে মুছে নিয়েছি বা বালিশের উপরে কিন্তু লাগিয়ে দিয়েছি। তো এবার বেকিং সোডা দেওয়ার পরে দেখো এবার আমি এখানে একটা রেমেডি তো তৈরি করেই নিলাম, লবণ আর শ্যাম্পুর একটা রেমেডি কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। আর এখানে জলটা কিন্তু একটু গরম করেই রেখেছি আমি। আর এখানে দেখো আমি একটা টাওয়াল নিয়ে নিয়েছি, টাওয়ালটা নিয়ে এবার যে বালিশটা আছে সেই বালিশটার উপরে কিন্তু জাস্ট আমি এইভাবে একটু ঘষে নেব। দেখবে যে এটাতেই কিন্তু তোমাদের বালিশের এই কাভারটা কিন্তু একেবারে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এটা যেহেতু এখন এইভাবে পরিষ্কার করার ফলে কিন্তু ভিজে গিয়েছি আর আমি কিন্তু তোমাদের এক পাশের দিকটাই কিন্তু করে দেখিয়েছি। এটা যেহেতু একটু পরিমাণে ভিজে গিয়েছি এটা কিন্তু রোদ্রে দেওয়া ছাড়াই কিন্তু তোমরা একটা প্রেসার কুকারের সাহায্যে কিন্তু এটাকে একেবারে শুকিয়ে নিতে পারবে। তো এখানে দেখো আমি একটা প্রেসার কুকার দিয়ে দিয়েছি গ্যাস ওভেনের উপরে আর গ্যাসটা কিন্তু চালিয়ে দিয়েছি। এবার আমি এরকম করে উল্টে পাল্টে কিন্তু বালিশটাকে তোমার গরম করে নিচ্ছি। যাদের বাড়িতে আর কি রোদ নেই তারা কিন্তু এইভাবে বালিশটাকে কিন্তু শুকিয়ে নিতে পারো, আর যদি রোদ থাকে তাহলে কিন্তু বালিশটাকে রোদ্রে দিলেও কিন্তু হবে। তো আশা করি বন্ধুরা আজকের এই টিপসটি বা আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো।